আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর আশীর্বাদে সবাই ভালো আছো। আজকে দ্বিতীয়বারের মতো আবারও আমি রেওয়া মিলে ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম। যারা আজকে এই ভিডিওটি দেখবে, এই ভিডিওটি দেখার আগে তারা অবশ্যই আমার প্রথম ভিডিওটি দেখে নেবে। আমি রেওয়া মিলটি কয়েকটি ধাপে ধাপে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আজ গত ক্লাসে আমি রেওয়া মিল প্রাথমিক আলোচনা এবং ব্যয় নিয়ে কথা বলেছিলাম। কি নিয়ে কথা বলেছিলাম? ব্যয়। আমরা জানি ওই ক্লাসে শিখেছি সকল প্রকার ব্যয় রেওয়া মিলে ডেবিট পাশে বসে, এবং ব্যয়ের প্রকার ব্যয় অগ্রিম বকে থেকে কি হয় সবগুলো আলোচনা করেছি। আজকে আমি তোমার সাথে কথা বলবো আয় নিয়ে। আচ্ছা, আয় সবসময় রেওয়া মিলের ক্রেডিট পাশে যায়। এখন এই আয় আগে যদি অগ্রিম বা অনুপার্জিত সেবার কথা লেখা থাকে, তাহলে এটা আমরা কি করব, কোন পাশে নিব? আর কোন আয়ের আগে যদি বকেয়া বা প্রাপ্য আয় লেখা থাকে, এটা আমরা রেওয়া মিলে কোন পাশে নেব? এখন আমাকে বুঝতে হবে অগ্রিম বা অনুপার্জিত সেবা এটা কি। অগ্রিম বা অনুপার্জিত সেবা হচ্ছে ভবিষ্যতে কোনো ব্যক্তিকে বা কোনো প্রতিষ্ঠানকে সেবা দেওয়া হবে, এই মর্মে তার কাছ থেকে অগ্রিম টাকা গ্রহণ করা হয়। তার মানে আমি টাকা গ্রহণ করেছি, ভবিষ্যতে সেবা দেব। যতক্ষণ পর্যন্ত আমি সেবা না দিব ততক্ষণ পর্যন্ত আমি কি তার কাছে দায়বদ্ধ। তার মানে এই অগ্রিম বা অনুপার্জিত সেবার হচ্ছে চলতি দায়। এটা কি? চলতি দায়। কেন এটা চলতি দায়? এখন আমি যদি কোনো স্টুডেন্টকে বলি তোমার কাছ থেকে আমি অ্যাডভান্স টাকা নেব, তোমাকে আমি 1 বছর পরে পড়াবো, তাহলে সেই ছাত্র কি আমার কাছে পড়বে? কখনোই পড়বে না। তার মানে এটা আমাকে যে 1 মাসের ভিতরে কি করতে পড়া শেষ করতে হবে, আমি 1 বছর পড়াতে পারবো না। আর আমরা জানি যে দায়ের মেয়াদকাল 1 বছরের কম সময় তাকে আমরা কি বলি? চলতি দায় বলি। তার মানে যদি আয় লেখা থাকে সেটা আয় হবে রেওয়া মিলে ক্রেডিট পাশে যাবে, আর অগ্রিম বা অনুপার্জিত সেবায় সেটা রেওয়া মিলে ক্রেডিট পাশে যাবে। এবং দ্বিতীয় হচ্ছে বকেয়া বা প্রাপ্য আয়। বকেয়া বা প্রাপ্য আয় বলতে আসলে আমরা কি বুঝি? আমরা দেখতে হবে যে সকল আয় এখনো পাই নাই, মানে সেবা দিয়ে ফেলছি, আমি কাউকে সেবা দিছি, টাকাটা এখন আমি পাই নাই, পাবো তো ভবিষ্যতে। এটা কার টাকা? ব্যবসায়ের টাকা বা আমার টাকা। আমার বলতে ব্যবসায়, অর্থাৎ ব্যবসায়ের টাকা পয়সা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট আছে যা আনা যাবে। তাই ব্যবসার জন্য কি সম্পদ। তার মানে এই ব্যবসায়ে ধারে সেবা দিছে বা ধারে পণ্য বিক্রি করছে, টাকাটা পাই নাই, সে ভবিষ্যতে পাবে। তার মানে এটা ব্যবসায়ের টাকা। তার মানে কোনো আয় যদি বকেয়া থাকে সেটা আমরা কি বলবো? চলতি সম্পদ। তাহলে বকেয়া বা প্রাপ্য আয় কি? চলতি সম্পদ। তাহলে আমরা জানি সম্পদ রেওয়া মিলে কোন পাশে যায়? ডেবিট পাশে। তার মানে কোনো বকেয়া বা প্রাপ্য আয় থাকলে আমরা রেওয়া মিলে ডেবিট পাশে নিব, আর কোনো আয়ের আগে অগ্রিম বা অনুপার্জিত লেখা থাকলে রেওয়া মিলে ক্রেডিট পাশে নিব, কারণ চলতি দায়। এটা কি আমি এটাকে বলবো চলতি দায়। এখন কেন আমরা এইভাবে শিখতেছি? কারণ রেওয়া মিলে শুধু রেওয়া মিল করতে বলে না, এখানে আরো দুটো কোশ্চেন থাকে। একটা হচ্ছে কথা থাকে, আর খতে যদি কোশ্চেন দেয় গতে অন্য একটা কোশ্চেন দেবে। মানে খতে রেবেল থাকলে গতে কি দিবে? অন্য কোশ্চেন দিবে। সেই অন্য কোশ্চেনের মধ্যে যদি উল্লেখ থাকে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, অথবা কতে অ্যান্সার করো, কোশ্চেন করলো চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, আমি যদি এটাকে না চিনি তাহলে আমি করতে পারবো না। তার মানে আজকে থেকে আমি মাথায় রাখবো অগ্রিম বা অনুপার্জিত সেবায় চলতি দায়, আর বকেয়া বা প্রাপ্য আয় কি? চলতি সম্পদ। যে বিষয়টা আমার আর্থিক অবস্থায় বিবরণ করতে কাজে লাগবে। আচ্ছা, এখন আমাদের এই বকেয়া বা অগ্রিম নিয়ে কথা শেষ। এখন আমরা কথা বলবো আয়ের প্রত্যক্ষ এবং পরোক্ষ আয় নিয়ে কথা বলবো। আমাদের পৃথিবীতে এবং দেশে শুধুমাত্র একটি মাত্র প্রত্যক্ষ আয় আছে। কয়টা প্রত্যক্ষ আয় আছে? একটা। প্রত্যক্ষ আয় কয়টা আছে পৃথিবীতে? একটা। সেটা হচ্ছে বিক্রয় অথবা সেবা আয়। এখন প্রত্যক্ষ আয় বলতে কি বুঝি? আসলে যে ব্যক্তি যে উদ্দেশ্যে ব্যবসা শুরু করছে সেই উদ্দেশ্যটা যদি সাকসেসফুল হয় তাহলে তার কি হবে? আয় হবে। সে আয়টাই কি? প্রত্যক্ষ আয়। এক্সাম্পল, একজন পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান, সে পণ্য বিক্রি করার জন্য বসে আছে, যখন সে পণ্য বিক্রি করবে তার আয় হবে। একজন ডাক্তার চেম্বার খুলছে কি জন্য? রোগী দেখার জন্য, যখন সে রোগী দেখবে তখন তার কি হবে? আয় হবে। আচ্ছা, এখন
এটা 2017 সালে মেবি কোন একটা বোর্ডে কত কোশ্চেন আসছিল যে প্রত্যক্ষ আয়ের পরিমাণ নির্ণয় করো। কি নির্ণয় করো? কত কি কোশ্চেন আসছিল? প্রত্যক্ষ আয়ের পরিমাণ নির্ণয় করো। সেখানে শুধু একটা প্রত্যক্ষ আয় ছিল, বিক্রয়। কারণ বিক্রয় বা সেবা আয় ছাড়া প্রত্যক্ষ আয় নাই। যদি একটা কথা এই বিক্রয় হিসাব টাকা আমার লিখছে 2 মার্কস। তাহলে আজকের পর থেকে আমরা মাথায় রাখবো প্রত্যক্ষ আয় কয়টা? একটা, হয় বিক্রয় না হয় সেবা। কারণ বিক্রয় সেবা একসাথে হতে পারে না। কারণ সেবামূলক ব্যবসা এক জিনিস, বিক্রয়কারী প্রতিষ্ঠান এক জিনিস। সেবামূলক ব্যবসা কি? ডাক্তার কি দিবে? সেবা। উকিল কি দিবে? সেবা। হসপিটাল কি দিবে? সেবা। কিন্তু একজন দোকানদার কি দিবে? পণ্য। তাহলে তার যখন সে বিক্রি করবে, মানে পণ্যটা সেল করবে, তখন সে আমরা বিক্রয় হিসাব লিখবো, আর সেবা লিখবো সেবা হিসাব লিখবো। তাহলে দুই ধরনের বিজনেস। ওকে, আচ্ছা, এখন আমরা পরোক্ষ আয় নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? পরোক্ষ আয়। এখন পরোক্ষ আয় বলো আর প্রত্যক্ষ আয় বলো, সবগুলা এরিয়া মিলে কোন হিসাবে কে পাশে যাবে। এখানে একটা কোশ্চেন হয় যে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। এরিয়া মিলে কি কোশ্চেন হয়? মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। এই মুনাফা জাতীয় আয় বলতে আমরা প্রত্যক্ষ পরোক্ষ সবগুলাকে মিলে বুঝি। ঠিক আছে? প্রশ্ন করবো প্রত্যক্ষ আয়, তখন শুধু এই দুইটা। পরোক্ষ আয় আমি আলোচনা করবো, শুধু পরোক্ষ করে লিখবো। আর যদি বলে আমার মুনাফা জাতীয় আয় নির্ণয় করো, কি নির্ণয় করো? মুনাফা জাতীয় আয়, তাহলে শুধু আমাকে কি করতে হবে? সরি, মূলত আয় তখন কি প্রত্যক্ষ পরোক্ষ সবগুলো আমাকে নির্ণয় করতে হবে। এখন পরোক্ষ আয় হচ্ছে কত করে খেয়াল করো। এক নম্বর ছিল কমিশন প্রাপ্তি, 2 নম্বর ছিল ভাড়া প্রাপ্তি, 3 নম্বর ছিল বিনিয়োগের সুদ, 4 নম্বর হচ্ছে আমি এই পাশে লিখি যে দুই পাশে জায়গা কম। 4 নম্বর হচ্ছে ব্যাংক জমা সুদ, 5 নম্বর হচ্ছে উপভাড়া, 6 নম্বর হচ্ছে অনাদায়ী। প্রত্যেকটা তোমাকে ব্যাখ্যা করে দেবো। অনাদায়ী পাওনা, আদায়, আমরা আর একটু লিখি। 7 নম্বর হচ্ছে শিক্ষানবিশ সালামি, 8 নম্বর হচ্ছে স্থায়ী সম্পদ, বিক্রয়জনিত লাভ, 9 নম্বর হচ্ছে লভ্যাংশ প্রাপ্তি, 10 নম্বর হচ্ছিল উত্তোলনের সুদ, 11 বাট্টা প্রাপ্তি। আরো আছে, তো আমি এই করে লিখলাম। দেখো এখন এই করে ব্যাখ্যা দিয়ে দিই। এখন দেখো এখানে যাই কিছু থাকবে না, সবগুলাই কি র্যামের কে পাশে লিখতে হবে। যেভাবে থাকুক কোন লিখতে হবে, র্যামের কে পাশে লিখতে হবে। এখন কমিশন প্রাপ্তি মানে কি? কমিশন প্রাপ্তি মানে হচ্ছে ধরো আমি একটা টার্গেট ফিল আপ করছি পণ্য সেল করতে গিয়ে ব্যবসায়। ধরো একটা কোম্পানির কাছে আমি পণ্য আনি, আমি সেল করি। সেই কোম্পানি আমাকে টার্গেট দিল যে আপনি এই মাসে 1 লক্ষ টাকা পণ্য বিক্রি করতে পারেন, আপনাকে কি করব? 10,000 টাকা কমিশন দেব। তো আমি যে কমিশনটা পাইলাম, এটা কি আমার আয় হয়েছে না? অবশ্যই আয় হয়েছে। এটাকে আমরা কি বলবো? কমিশন প্রাপ্তি। ভাড়া প্রাপ্তি বলতে আসলে কি বোঝায়? আমি যদি আমার কোনো ব্যবসার একটা অংশ অন্য কাউকে ভাড়া দিয়ে রাখি, যেমন ধরো আমি 5টা রুম নিছি ব্যবসা করার জন্য, আমার 4টা রুম কাজে লাগতেছে, আরেকটা রুম কি করছি? আরেকজনের কাছে ভাড়া দিয়ে দিছি, এটাকে আমরা উপভাড়ার মতো বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে তোমার উপভাড়া। উপভাড়া ঠিক সেম জিনিস, যে আমি ভাড়া প্রাপ্তি আর উপভাড়া কাছাকাছি। ভাড়াতে আমি রুম ভাড়াতে পাইছি, আর উপভাড়া মানে কি? ভাড়াতে আরেক ভাড়াটার কাছ থেকে ভাড়া পাইছি। হ্যাঁ, আচ্ছা, অনাদায়ী পাওনা আদায়। অনাদায়ী পাওনা আদায় বলতে আসলে আমরা কি বুঝি? অনাদায়ী পাওনা আদায় বলতে বোঝায় যে আমি কারো কাছে টাকা পাইতাম, আমি কি করতাম? কারো কাছে টাকা পাইতাম, সে আমাকে অস্বীকার করেছে যে আমি আপনাকে টাকা দিব না। তার মানে ওই প্রাপ্য হিসাব থেকে টাকা আদায় করা সম্ভব হবে না, এটা আমাকে না করে দিয়েছিল। এটাকে আমরা বলি ঋণ বা অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা। সেই ব্যক্তি কিছুদিন পরে কি করছে? আমাকে টাকা ফেরত দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা
আদায়, এটা আমার জন্য কি আয়। বিনিয়োগের সুদ, ব্যবসায় অলস টাকা আমি কি করছিলাম, অন্য কারো নিকট বিক্রি করছিলাম, অন্য কারো নিকট কি করেছিলাম, বিক্রয় করেছিলাম। তাহলে এটা আমার জন্য কি হবে, সুদ পাওয়ার কি করেছিলাম, বিনিয়োগ করেছিলাম, সে আমার কি হবে আয়। আচ্ছা, এখন হচ্ছে হলো কি ব্যাংক জমা সুদ, আমি কি করছি, ব্যাংকে টাকা জমা দিয়েছিলাম, কি করছিলাম, ব্যাংকে টাকা জমা দিয়েছি, সেই জমার টাকার উপর যে সুদ পাইছি, সেই সুদ আমার জন্য কি আয়। এখন শিক্ষানবিশ স্যালামি, শিক্ষানবিশ স্যালামি মানে হচ্ছে যে আমার ব্যবসায়ে অন্য কোনো ব্যক্তিকে কাজ শিখাইতেছি এবং তার নিকট থেকে কিছু টাকা মাসে মাসে আমি নিতেছি, মানে কাজও শিখাইতেছি প্লাস কি টাকাও নিতেছি, এটাকে আমি কি বলবো, শিক্ষানবিশ স্যালামি। আচ্ছা, তারপরে কি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ। এখন স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বলতে আসলে কি বুঝি, ধরো কোনো সম্পদ অচল হয়ে গেছে, সেটা আমি কি করছি, যে মূল্য ছিল তার থেকে বেশি মূল্যে বিক্রি করে ফেলছি, তাহলে এই যত টাকা বেশি বিক্রি করলাম, এটা আমার জন্য কি মুনাজাতীয় আয় বা স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ। আচ্ছা, এটা লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি বলতে আসলে আমরা কি বুঝি, লভ্যাংশ প্রাপ্তি বলতে বুঝি, ধরো আমার ব্যবসায় টাকা দিয়ে আমি অন্য কোনো কোম্পানি একটা শেয়ার কিনছি, অন্য কোনো কোম্পানি কি কিনছি, শেয়ার কিনছি, তো সেই শেয়ার কিনে সেই কোম্পানিতে আমি কি লভ্যাংশ পাইছি, তাহলে এটা আমার জন্য কি হবে আয়। আচ্ছা, এখন হচ্ছে কি উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ বলতে আসলে কি বুঝি, উত্তোলনের সুদ বলতে বুঝি হচ্ছে মালিক ব্যবসায়ের নিকট থেকে টাকা উত্তোলন করে নিছে, এখন মালিক চিন্তা করতেছে যদি আমি এই টাকা ব্যবসায় থেকে না নিয়ে যদি আমি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে নিয়ে আসতাম, তাহলে তাকে সুদ দিতে হইতো। ঠিক অনুরূপ আমি কি করব, ব্যবসায়কে সুদ দিব, মানে আমি মালিক টাকা আমি নিছি, অন্য কাছ থেকে যেভাবে টাকা নিয়ে সুদ দিতে হয়, ঠিক অনুরূপ ভাবে কি ব্যবসায় টাকা আমি সুদ দিচ্ছি, তার মানে মালিকে উত্তোলন করছে, সেই উত্তোলনের উপরে ব্যবসায়কে সুদ দিচ্ছে, তাকে আমরা কি বলবো, উত্তোলনের সুদ। আচ্ছা, বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি বলতে আসলে কি বুঝি, ধরো আমার কাছে কোনো পাওনাদার টাকা পায়, আমি যখন তার টাকা পরিশোধ করতে গেছি তখন সে আমার কিছু টাকা ছাড় দিছে, এটা আমার জন্য কি বাট্টা প্রাপ্তি। আচ্ছা, তোমাদের ক্লাস আমি একটু ক্লিয়ার করে দিই, ভাড়া প্রাপ্তি আর উপভাড়া বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। ভাড়া প্রাপ্তি বল, ধরো আমি সরাসরি কোনো কিছু ভাড়া দিয়ে ইনকাম করি, ভাড়া দিয়ে ইনকাম করি, এটা কি ভাড়া প্রাপ্তি। ধরো আমি বাসা ভাড়া দিই, এটা আমার কাজ, এটা আমার কি কাজ, এটা কি আমার ভাড়া প্রাপ্তি। আর উপভাড়া হচ্ছে হলো যে আমি একজনের কাছ থেকে ভাড়া নিছি, এটা হচ্ছে আমার কোনো কিছু আমি ভাড়া দিছি, আর উপভাড়া হচ্ছে আমি কারো কাছ থেকে কিছু ভাড়া নিছি, কোনো ঘর বা রুম, ব্যবসার জন্য রুম ভাড়া নিছি, ভাড়া নিয়ে সেই রুম আবার আমি তৃতীয় কোনো পক্ষের নিকট ভাড়া দিছি, তার মানে ওর কাছ থেকে যে ভাড়াটা পাবো সেটা কি হবে, উপভাড়া। আর ভাড়া প্রাপ্তি হচ্ছে আমি আমার ব্যক্তিগত জিনিস কাউকে ভাড়া দিছি, সেটা হচ্ছে ভাড়া প্রাপ্তি। এই হচ্ছে আমার কি আয়। এখন যত রকম আয় থাকুক সবগুলো রেয়া মিলে কোন পাশে যাবে, ক্রেডিট পাশে যাবে। তো এইখান থেকে তোমার তিনটা কোশ্চেন হতে পারে রেয়া মিলে। এক, প্রত্যক্ষ আয় পরিমাণ নির্ণয় করো। আমরা প্রত্যক্ষ আয় বলতে কি বুঝবো, শুধুমাত্র বিক্রয় বা সেবাকে বুঝবো। দুই, পরোক্ষ আয় পরিমাণ নির্ণয় করো, তখন আমরা এইগুলা লিখবো, পরোক্ষ আয় পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে এইগুলো আমরা লিখবো। 3 নম্বর কোশ্চেন, মুনাফাজাত আয়ের পরিমাণ নির্ণয় করো, তখন এই প্রত্যক্ষ পরোক্ষ সবকিছু মিলিয়ে আমি কি করব, যোগ করে দিলে আমার মুনাফাজাত আয়ের পরিমাণ নির্ণয় হয়ে যাবে। তাহলে এই ক্লাস থেকে আমি কয়টা কোশ্চেন শিখলাম, 3টা কোশ্চেন শিখলাম। কয়টা কোশ্চেন, 3টা। 1, প্রত্যক্ষ আয়ের পরিমাণ নির্ণয়। 2, পরোক্ষ আয়ের পরিমাণ নির্ণয়। 3, মুনাফাজাত আয়ের পরিমাণ নির্ণয়। এবং এই সমস্ত এন্ট্রিগুলোই রেয়া মিলে কোন পাশে যাবে, ক্রেডিট পাশে যাবে। ঠিক আছে, আমি পরবর্তী ভিডিওতে তোমার সাথে সম্পদ নিয়ে কথা বলবো, যেহেতু আমি প্রথম 2 ভিডিওতে ব্যয় এবং আয় নিয়ে কথা বললাম, পরের ভিডিওতে আমি কি মানে আলোচনা করব সম্পদ। এখানে যত প্রকার সম্পদ আছে, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অস্পষ্টনীয় সম্পদ, সকল সম্পদ আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। কোনটা কি, কোনটা কেন চলতি সম্পদ, কেন দীর্ঘস্থায়ী সম্পদ, কেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কেন অস্পষ্টনীয় সম্পদ, সবগুলো বিস্তারিত আলোচনা করে দেবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।